মহান সৃষ্টিকর্তার নামে আরম্ভ করিলাম। আমি বিরুৎচন্দ্র সরকার স্বাগতম জানাচ্ছি দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল পেজ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও অনলাইন ক্লাসে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ক্লাসটা দিতে যাব সেটি হচ্ছে দশম শ্রেণী গণিত, যেটা বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য এটা প্রয়োজন। এটা হচ্ছে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা। সেই সসীম ধারার অর্থাৎ ধারার উৎপত্তি এবং বিভিন্ন সূত্র ও সমস্যা গঠন ও সমস্যা সমাধান তা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং যদি সমস্যা থাকে তা কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই আমাকে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আসো আজকে আমরা শুরু করি। তো দেখো যে আমরা যদি কিছু চিত্রের মাধ্যমে দেখি, যেটা অষ্টম শ্রেণীতে তোমরা পড়েছ, তোমরা দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্র আকৃতি, একটা প্যাটার্ন যদি আমরা দেখি, একটা চিত্র যার চারটা বাহু বা চারটা শলাকা বা চারটা দণ্ড দ্বারা গঠিত। ঠিক অনুরূপভাবে আমরা যদি আরেকটা চিত্র আঁকি, এটার সাথে অ্যাড করে দিই, তাহলে লক্ষ্য করো এখানে হচ্ছে 1 2 3 4, এখানে 1 2 3 4 5 6 7। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরেকটা চিত্র এইভাবে অ্যাড করি, তাহলে কি হচ্ছে লক্ষ্য করো এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7টা বাহু, এখানে গণে দেখো 10টা বাহু হবে। এইভাবে যদি আমরা চলতে থাকি, আরেকটা চিত্র যদি আমরা অ্যাড করি এটার সাথে, তাহলে কি ঘটবে? আমরা দেখতে পাচ্ছি যে এখন হবে আরও 3টা যোগ হবে, অর্থাৎ 13। অনুরূপভাবে যদি চলতে থাকে, তাহলে এই যে 4 7 10 13, এটা কিন্তু একটা আমরা ধারা পড়ে থাকি। এভাবে পরপর যুক্ত হলে আমরা এগুলাকে ধারা হিসাবে বা অনুক্রম হিসাবে গণ্য করে থাকি। এখন এই আমরা যদি আরেকটা দেখি, যেটা বিশেষ করে বিভিন্ন সময় আমরা শুনে থাকি যে এটা একটা যদি পারমাণবিক বোমার সাথে তুলনা করি, তাহলে একটা থেকে 2টা এইভাবে যদি পরপর চলতে থাকে, যেটাকে দিলাম 1, এটার থেকে 2টা তৈরি হলো, তাহলে এটার থেকে ভেঙে আরও 2টা তৈরি হলো। ঠিক এমনভাবে যদি আমরা তৈরি করি, তাহলে নাম্বারিং করলে কি ঘটবে? দেখো আমরা যদি এইভাবে দেখি, তাহলে লক্ষ্য করে দেখো 1 দ্বিতীয় পর্যায়, 2 তৃতীয় পর্যায়, তাহলে দেখা গেছে 1 2 1 2 3 4 অর্থাৎ 4। এখন আমরা দেখি 4 এর থেকে আবার প্রত্যেকটা থেকে যদি হয় তাহলে 8। এইভাবে কিন্তু আগের দিনের মানুষরা এরকম খেলনা করতে করতে, যে তৈরি করতে করতে, তারা কিন্তু এরকম একটা প্যাটার্নে চলে যেত, অর্থাৎ 1 2 4 8। তাহলে দেখা যাচ্ছে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8। এই যে এভাবে তৈরি করতে করতে অসীম পর্যন্ত চলে যাওয়া যাবে। এগুলো হচ্ছে আমরা বলি অনুক্রম। এই অনুক্রম আমরা এভাবে অনেক তৈরি করতে পারি। যে এখানে আমরা প্যাটার্নের সাহায্যে দেখালাম, এখানে আমরা এটাও একটা প্যাটার্ন যে একটা থেকে 2টা,
2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এইভাবে যদি কোনো একটা ঘটন ঘটতে থাকে তাহলে এইভাবে আমরা সাজালে এটা কিন্তু অনুক্রম তৈরি হয়। এই অনুক্রমগুলা দুই ধরনের, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। নির্দিষ্ট সংখ্যক যখন হবে তখন আমরা এটাকে বলি সসীম, আর যদি নির্দিষ্ট সংখ্যক না হয় তাহলে এটাকে আমরা বলি অসীম। তো বন্ধুরা, এই সসীম এবং অসীম অনুক্রমগুলোকে যদি আমরা এই যেমন 4 + 7 + 10 + 13 এভাবে আমরা দেখি, অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা বা মাইনাস চিহ্ন দ্বারা বা এভাবে যুক্ত করি, প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত করি, বিশেষ করে প্লাস এবং মাইনাসের সাহায্যে, তখন এটাকে আমরা ধারা বলে থাকি। ঠিক এটাও কিন্তু এরকম, আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটা ধারা পেয়ে যাব। যেহেতু এটা শেষ নেই তাহলে এটাকে আমরা বলে থাকি আমি কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা সাধারণ শাখা। তবে যারা ভোকেশনালে আছো, তোমরা ভোকেশনালে তারাও কিন্তু এটা ফলো করতে পারো এবং এটা গ্রহণ করতে পারো। ধন্যবাদ সাকিব হাসানকে। তো এখন আমরা যেটা দেখতেছি যে এইভাবে আমরা অনুক্রম থেকে ধারায় চলে যেতে পারি। তো আমাদের এটা যে সাধারণ গণিতে এই ধারাটা আমরা যে ধারাটা নিয়ে আলোচনা করব এটা সসীম ধারা। আমরা দুই ধরনের ধারা দেখতে পাই, একটা হচ্ছে অসীম ফিনিট সিরিজ আর একটা হচ্ছে অসীম ইনফিনিট সিরিজ। সুতরাং আমরা এখন এই সসীম ধারা নিয়ে আমরা আলোচনা করব। এই সসীম ধারার মাঝে আমরা দেখতেছি, এখানে লক্ষ্য করে দেখো, এটার থেকে এটার অন্তর 3, এটার থেকে এটা হচ্ছে 3, এটার থেকে এটার অন্তর 3, প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। বাট এখানে কিন্তু গুণ হার বৃদ্ধি পেয়েছে, এটা ডাবল, এটার দ্বিগুণ, এটার 2 গুণ, প্রত্যেকটার 2 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। একটা হচ্ছে গুণিতক হারে, একটা হচ্ছে যুগ্মভাবে, অর্থাৎ একটা থেকে আরেকটা। এখন আমরা দেখব যে এরকম যদি বৃদ্ধি পেতে থাকে এটা হচ্ছে সমান্তর ধারা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যে এইগুলার কিছু নাম আছে, যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে কিন্তু আমরা নাম পাবো, চতুর্থ পদ। এইভাবে যদি সসীম হয় n-তম পদ, এরকম যদি আমরা নির্দিষ্ট করে থাকি তাহলে এই দুইটা পদের ক্ষেত্রে, প্রথম এবং দ্বিতীয় পদ অনলি দুইটা পদের ক্ষেত্রে যদি তুলনা করা হয় তাহলে আমরা এই পদটার আরেকটা নাম পাই পূর্বপদ। আর এটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদ আমরা যদি এরকম পাই, পরপদ বিয়োগ পূর্বপদ, তাহলে এটাকে আমরা বলি সাধারণ। যদি এইভাবে প্রত্যেকটা, যেমন 7 থেকে 4 বিয়োগ করলে আমরা যদি দেখি পরপদ, এই 4 এবং 7 সাথে তুলনা করলে আমরা ধরতে পারি যে এটা হচ্ছে পরপদ, এটা হচ্ছে পূর্বপদ। তাহলে এই পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করার পর যে অন্তরটা হয়, সব ক্ষেত্রে যদি আমরা 7 আর 10-এর মধ্যে ধরি, 7 - 10 - 7 = 3। আমরা যদি 13 ধরি তাহলে তার পূর্বপদটা হচ্ছে 10, বিয়োগ করলে 3। এইভাবে যে বিয়োগফলগুলো যদি সমান হয় তবে তাদেরকে আমরা বলি সাধারণ অন্তর। তো যদি কোনো ধারার পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করলে বিয়োগফলগুলো পর সমান হয় তবে এই ধারাকে আমরা বলি সমান্তর ধারা। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, বিশেষ করে সমান্তর ধারা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা শিখে পেলাম যে সমান্তর ধারা কি। তাহলে প্রশ্নটা হতে পারে সমান্তর ধারা কি। আমরা বলবো কোনো অনুক্রমের পরপদ থেকে তার পূর্বপদ বিয়োগ করলে
যদি বিয়োগফলগুলা পরস্পর সমান হয় তবে ওই ধারাটার নাম আমরা বলি সমান্তর ধারা। তাহলে এই প্রশ্নটা তোমরা অবশ্যই শিখে নেবে যে সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা কাকে বলে, উদাহরণ দাও। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো। আমরা বলবো যদি কোনো অনুক্রমের পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয় তাহলে ওই অনুক্রমের নাম হচ্ছে সমান্তর ধারা। আমরা উদাহরণ সহ দিয়েছি। এইবার আমরা জানব যে সমান্তর ধারাটা যদি n সংখ্যক হয় তাহলে nতম পদ বাহির করার তথ্যটা আমরা দেখব। এর আগে আমরা কতগুলা ধারা তৈরি করব। তোমরা নিজেরাও চেষ্টা করো। যেমন আমরা যদি ধারা তৈরি করি, ধরো যখন আমি ধারা তৈরি করব তখন কিন্তু আমি যখন তৈরি করব আমার সব কিছুই জানা। সুতরাং তোমরা এভাবে চেষ্টা করো। ধরো আমি প্রথম পদটা 3 নিলাম, সাধারণ অন্তরটা আমি 2 ধরলাম, তাহলে 3 সাথে 2 বেশি যুক্ত পদ হচ্ছে 5, যেটা আমরা একটা কি ধরতে পারি যে বিজোড় সংখ্যার 1 বাদ দিয়ে আমরা ধরলাম প্লাস, তাহলে এরপরটা হবে 7, 7-এর সাথে 2 যোগ করলে হবে 9। এইভাবে আমাদের ধরো এখন n সংখ্যক পদ, n সংখ্যক nটা কি, nটা হচ্ছে আমি যদি n ধরি যে 10টা পদ n এর পরিবর্তে, তাহলে 10তম পদ বা 10টি পদ। যদি n এর মান 50 ধরি তাহলে 50তম পদ। এইভাবে আমরা নির্দিষ্ট করতে পারি। তো ধরো আমার প্রথম বা ধরো আমি এটা ধরে নিলাম n এর পরিবর্তে 50তম পদের যোগফল, আমরা যেটাকে বলি যোগফল। যদি আমরা এরকম বলি 50তম পদের যোগফল, তাহলে আমার এখানে কিন্তু পদ সংখ্যা নির্দিষ্ট হয়ে গেল কয়টি? 50টি। তো এখন যদি যোগফল না বের করি যে 50তম পদ কত, 50তম পদ কত, তাহলে এখন আমরা কিভাবে বার করব? এই ক্ষেত্রে আমরা 50 না লিখে আমরা আরেকটু কমিয়ে দিই, ধরো 10তম পদ কত। এখন কিভাবে বার করব আমরা? এটা হচ্ছে প্রশ্নটা। 10-এর পরে আমরা লিখি 50তম পদ কত, nতম পদ কত। তো লক্ষ্য করো যে এখানে প্রথম পদকে সাধারণত আমরা a দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে প্রথম পদ a = 3। এখন দ্বিতীয় পদটা হচ্ছে 5, আর সাধারণ অন্তরটা কত? সাধারণ অন্তরকে সাধারণত d দ্বারা প্রকাশ করে। সাধারণত কিভাবে আমরা বাইর করি? আমরা প্রথমে বলেছি যে সাধারণত বার করা হয় পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করে। তাহলে এই দুইটা পদের ক্ষেত্রে 5 হচ্ছে পরপদ আর 3 হচ্ছে পূর্বপদ। তাহলে 5 থেকে যদি 3 বিয়োগ করি, অর্থাৎ 5 - 3 = 2, তাহলে এখানে সাধারণ অন্তর 2। অনুরূপভাবে আমরা যদি এটা পরপদ আর 5 হচ্ছে পূর্বপদ, 7 পরপদ থেকে পূর্বপদ 5 বিয়োগ করলে তাও 2। এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমার অন্তরটা হচ্ছে সব ক্ষেত্রে 2। সুতরাং সাধারণ অন্তর d = 2, প্রথম পদে = 3, দ্বিতীয় পদ হচ্ছে 5। এখন আমরা একটা ধারা তৈরি করতে চাই যে nতম পদ, 15তম পদ, 10তম পদ, অর্থাৎ এটা কত বার করার জন্য। কিভাবে বার করব? এখন লক্ষ্য করো যে 5-এর যদি ভাঙাই 3 ঠিক রাখলাম +2। তৃতীয় পদটা লিখি। তোমরা একটু খেয়াল করো আমি কিভাবে বাইর করতেছি। তৃতীয় পদ রয়েছে 7, 7-এর সাথে আমরা 3 যোগ এখানে কি, তাহলে 3 যোগ কত হচ্ছে, যে এটার থেকে এটা যদি আমরা ভাঙাই 3 × 2 = 6, 3 যোগ 4, আমরা এইভাবে ভাঙাই।
চতুর্থ পদ, চতুর্থ পদ হচ্ছে 9, আমি প্রথম পদটা ঠিক থাকে, তাহলে 3-এর সাথে 6। এখন লক্ষ্য করো যে এটার তাহলে কি করা যায়, এটা তাহলে আমি দিই 3 ঠিক রাখতে হলে প্রথম পদ 3, তাহলে 0 2 4 6। কিন্তু এখন আমরা এই পদ সংখ্যার সাথে যদি মিল করতে চাই, তাহলে কিভাবে মিল করব দেখো, যে 3 যোগ, তাহলে আমার অন্তর হচ্ছে 2, তাহলে 2 গুণ 3, 3 দুগুণে 6। লক্ষ্য করো এখানে এটাকে 3 যোগ 2 গুণ 3 অর্থাৎ 4 মাইনাস 1। তাহলে লক্ষ্য করো চতুর্থ পদ এখানে আছে 2d 3a, আর এই যে 3-এর আমরা 4 বিয়োগ 1 এভাবে লিখতে পারি। তাহলে এটা কি লেখা যায় 3 যোগ 4, 4 তাহলে তৃতীয় পদ, তাহলে 2 গুণ 2 অর্থাৎ 3 যোগ 2 ইন্টু তৃতীয় পদের সাথে সম্পর্ক করলে 3 মাইনাস 1। আমরা যদি উপরেরটা চিন্তা করি, তাহলে এখানে কি হচ্ছে 3 যোগ 2, এখানে 2 ইন্টু 1 লেখা যায়, তাহলে এখানে আছে দ্বিতীয় পদ, আমরা লিখতে পারি 3 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1। কিন্তু এখানে আমি কি করতে পারি, এখানে অর্থাৎ 0 গুণ 2, তাহলে আমার দ্বিতীয় পদ মানে সাধারণ অন্তর এসে গেল 2 গুণ 0। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এই পদের সাথে যোগ করলে, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1। তাহলে লক্ষ্য করে দেখো আমরা একটা কৌশলে যে 3 3 3 অর্থাৎ প্রথম পদ সব জায়গায় 1, 2 2 2 2 অর্থাৎ সাধারণ অন্তর সব জায়গায় 1, কিন্তু পরিবর্তন হচ্ছে প্রথম পদের সময় 1 মাইনাস 1, দ্বিতীয় পদের সময় 2 মাইনাস 1, তৃতীয় পদের সময় 3 মাইনাস 1, চতুর্থ পদের সময় 4 মাইনাস 1। এখন যদি আমরা পঞ্চম পদটা ধরি যে 9-এর পরে যুক্ত করলে 11, তাহলে পঞ্চম পদ আমরা একটা ক্রম তৈরি করতেছি, তাহলে 11টা আমরা কি করব, প্রথম পদ নিলাম, তাহলে 3 থেকে 11 থেকে 3 চলে গেলে আসতে আসি 8-এর যদি আমরা ভাঙাই তাহলে 2 4 4। এখন যদি পঞ্চম পদের সাথে আমরা যোগ করি, তাহলে 3 যোগ 2 ইন্টু পঞ্চম পদ 5 মাইনাস 1। অনুরূপভাবে আমরা যদি চলতেই থাকি, তাহলে কি ঘটনা ঘটে, চলতে চলতে অনুরূপভাবে আমরা লিখতে পারি, অনুরূপভাবে কি লিখতে পারি, n-তম পদ, পঞ্চম পদের পরিবর্তে n-তম পদ। তাহলে এখন কি আসবে 3, যেগুলো মিল আছে একই রকম, যে এই 3 3 3, তাহলে 3 লিখলাম, প্লাস কি লিখবো 2 2 2, সবটির সাথে 2 আছে, লিখলাম 2। এইবার কি লিখবো দেখো, আবারও তোমরা ফলো করো, পঞ্চম পদ 5 মাইনাস 1, চতুর্থ পদ 4 মাইনাস 1, তৃতীয় পদ 3 মাইনাস 1, দ্বিতীয় পদ 2 মাইনাস 1, প্রথম পদ 1 মাইনাস 1। তাহলে 2 এর সাথে n মাইনাস 1। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি প্রথম পদকে a, সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করি, অতএব কোনো সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n হলে n-তম পদ সমান a। 3 পরিবর্তে তখন আমরা a লিখে ফেলবো, অন্তর 2 এর পরিবর্তে d লিখবো, n মাইনাস 1 হবে। এটা হচ্ছে আমাদের n-তম পদ বার করার সূত্র। আশা করি সকল বন্ধুরা বুঝতে পারছো
কোনো ধারার nতম পদের সূত্রটা কেন a প্লাস n-1 * d হয়। তাহলে আশা করি তোমরা এখান থেকে এইভাবে তৈরি করতে পারবে। এখন আমি যেটা ধরেছি 3 + 5 + 7 + 9 + 11, তুমি অন্যটা ধরেও ঠিক তেমন করতে পারো। যেমন যদি একটা ধারা এমন হয় যে মনে করো প্রথম পদ ধরলা 1 না ধরে আমরা আরেকটু ধরি যে সংখ্যাটা আরেকটু 1 সবার সাথে আছে, ধরো 2 6, তাহলে 6 2 দুইটার ডিফারেন্স কত 4, তাহলে এরপর আসবে কত, তাহলে 6 এর সাথে 4 যোগ হবে 10, তারপর 10 এর সাথে আবার 4 যোগ হবে 14। এইভাবে বার করে এই ধারা দিয়েও আমরা nতম পদ বার করতে পারবো, nতম পদ বার করতে পারবো। তো সুতরাং এরকমভাবে যে কোনো সমান্তর ধারা দিয়ে তুমি nতম পদ বার করতে পারবে। এবার চলো বন্ধুরা যে এই nতম পদ আমরা কিভাবে কাজে লাগাবো সেটা দেখি। এই সূত্রটা কিভাবে কাজে লাগাবো, যেমন আমরা ধরেছিলাম যে ধারাটির 10তম পদ কত, কোন ধারাটির, যে 3 + 5 + 7 + 9 ধারাটির 10তম পদ কত। তাহলে আমরা এখানে কিভাবে সমস্যাটা সমাধান করব, ধরো এটা একটা প্রশ্ন, যে সমান্তর ধারার ক্ষেত্রে একটা প্রশ্ন যে ধারাটির 10তম পদ কত। তো এখান থেকে তাহলে আমরা কিভাবে করব সমাধানটা দেখো, সবাই মনোযোগ সহকারে দেখবে এবং প্রশ্ন নিজেরা তৈরি করব, আমরা সেটা বলেছিলাম আগে আমরা দেখি সমাধান। তো প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। কেন আমরা সমান্তর ধারা বললাম বলো তো, আমরা এই জন্য বলেছি পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করছি, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, যেহেতু অন্তর সমান সুতরাং এটা একটা সমান্তর ধারা যার প্রথম পদ a = 3, সাধারণ অন্তর d = 5 - 3 = 2, পদ সংখ্যা n = 10। অতএব 10তম পদ আমরা কোন সূত্রটা কাজে লাগাবো, এই সূত্রটা। অতএব ধারাটির n = 10তম পদ, সূত্রটা হচ্ছে a প্লাস n-1 * d। এর পরিবর্তে বসবে 3, n এর পরিবর্তে বসবে 10 - 1, d এর পরিবর্তে বসবে 2। সুতরাং 3 + 9 পূরণ 2 = 9 × 2 = 18, 3 + 18 = 21। তাহলে ধারাটির 10তম পদ হচ্ছে 21। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো সমান্তর ধারার nতম পদ বের করতে পারি। বন্ধুরা আবারও চিন্তা করো, এই প্রশ্নটা দিয়ে আমরা আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি। কিভাবে লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এটা দিয়ে দ্বিতীয় প্রশ্নটা হয় এরকম যে 3 + 5 + 7 + 9 ধারাটির কোন পদ, ধারাটির কোন পদ বা কততম পদ 21, ধারাটির কোন পদ 21। এখন লক্ষ্য করো, আমরা এইভাবে বার করার পর আবার এগুলা যখন আমরা অজ্ঞাত করে ফেলবো, যদি আমি এটা ধরো আমরা জানি না যে এখানে 10তম পদ 21, আমরা কি করলাম, আগে যখন আমি প্রশ্ন করতে গেলে আমি বলেছি আগে যে আমার সব কিছুই জানা, আমার জানার থেকে একটাকে আমি ঢেকে ফেলবো, তাহলে কি হয়ে যাবে অজানা।
তখনই প্রশ্ন ঘটে যাবে। অর্থাৎ তখন আমার প্রশ্নটা এসে যাবে যে ধারাটির কোন পদ, আমি বাইর করছি যে একটু আগে যে ধারাটির 10তম পদ হচ্ছে 21। তো যেহেতু 10তম পদ 21, সুতরাং এখন আমি যদি এটাকে সবটা মুছে ফেলি তাহলে কিন্তু প্রশ্নটা আমার অজ্ঞাত হয়ে গেল। প্রশ্ন এসে যাবে যে ধারাটির আমার 10তম পদ হচ্ছে 21। এখন 10তম পদটা আমার বার করতে হবে, 10 বার করতে হবে। এখন কিভাবে বার করব? এই ক্ষেত্রে আমি জানি না n = 10, জি তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে আসি সমাধানটা হচ্ছে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদে = 3, সাধারণত আমরা 2 আগের মতনই। পদের সংখ্যা n = কত আমরা জানি না, ধরো জানি না কত। তাহলে এখন কি দেওয়া আছে, তাহলে ধারাটির 10তম পদ কিন্তু দেওয়া নেই। তাহলে nতম পদের সূত্রটা আমরা জানি, nতম পদ সমান এত। কিন্তু এখানে nতম পদ যদি বলি যেটার মান বার করতে হবে সেটা হচ্ছে 21। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে না লিখে কিভাবে লিখতে পারি বলো তো? যে লিখতে পারি, ধরি ধারাটির nতম পদ 21, তাহলে n এর মান বার করলে হয়ে যাবে। এবার nতম পদের সূত্রটা প্রয়োগ করি, বা a + n - 1 × d = 21। তাহলে এই nতম পদের সূত্রটা। এখন এখানে যার যার মান অর্থাৎ a এর মান আর d এর মান বসিয়ে দেব। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, ধারা একেবারে সহজ, অঙ্কও সহজ, প্রশ্ন তৈরি করাও সহজ। a এর মান হচ্ছে 3 + n - 1, d এর মান হচ্ছে 2 = 21। বা এখানে আমরা যদি কি করি যে কয়েকভাবেই সমাধান করা যায়, আমি গুণ করে করলাম = 21। তাহলে 3-এর থেকে 2 চলে গেলে 1, 2n = 21, or 2n = 21। 1 ওই পাশে গেলে তুমি সমাধান জানো, বা n = 20/2 অর্থাৎ 10। দেখো আবার আমরা এসে গেলাম যে ধারাটির n হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ ধারাটির 10তম পদ হচ্ছে 21। এইভাবে আমরা কিন্তু প্রশ্ন তৈরি করতে পারি। তো দেখো আমরা এটাকে যদি 3 নাম্বার দেই, এটা একটা ধারা আছে। তো ধারাটির এখন যদি আমি প্রশ্ন তৈরি করতে চাই, একটা প্রশ্ন হচ্ছে কি, তোমরা নিজেরা দেখো, আমরা অটোমেটিকলি তৈরি করতে পারি। ধারাটির মনে করো 15তম পদ কত, এটা একটা প্রশ্ন হবে। এখন এই 15তম পদ বার করে এটা ছাড়া আমরা আবার আরেকটা প্রশ্ন তৈরি করতে পারবো। এইভাবে কিন্তু তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ আমরা কিন্তু দেখলাম যে একটা ধারা, যে সমান্তর ধারা কি, সমান্তর ধারা থেকে nতম পদের যে সূত্রটা অর্থাৎ nতম পদ বাইর করার যে রুলটা বা নিয়মটা আমরা দেখলাম, এবং nতম পদের সূত্রটা দেখলাম। nতম পদের থেকে একটা ধারা গঠন এবং তার থেকে যে কোনো নির্দিষ্ট সংখ্যক তম পদ বার করা। দ্বিতীয়ত ওইটা বাইর করে আমরা ওই পদটাকে যদি বিলুপ্ত করে কোন পদ এত, আমরা এইভাবে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারি। বিশেষ করে প্রথম কয় প্রশ্নের জন্য এটা আমাদের আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি সমষ্টি অর্থাৎ এই যে ধারাটা তৈরি করলাম, দেখো লক্ষ্য করো, আমরা এটা দিয়েই কাজ করি, যেটা গঠন করেছি। যে একটু মনোযোগ দাও, এই কথাগুলো আবারও আমরা যদি লিখি, যে একটু আবার প্রশ্ন করতেছি আমি, যে ধরো এখন এই শর্তটি বাদ দিয়ে দেই। এটা আমরা জানি 10তম পদ 21, অর্থাৎ এই চলতে চলতে এটা হচ্ছে অ্যান্ডসু অর্থাৎ তারপর আমরা সর্বশেষ প্রশ্নটা লিখলাম 21। আমরা জানি যে 10তম পদ হচ্ছে 21 সমান কত, প্রশ্ন করা হলো। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে যতটা পদ নিছি, কতটা পদ আমরা কিন্তু এখন অজানা হয়ে গেছে। হয়তো তুমি এতক্ষণ দেখেছো 10তম পদ, কিন্তু এখন এই 10তম পদ মুখস্থ বললেই কিন্তু হবে না, এটা বাইর করতে হবে। প্লাস
এখন বলা হয়েছে সমষ্টি কত। শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে আমরা একটা সমষ্টির সূত্র তৈরি করব। এই সূত্র তৈরি করব আমার জানা জিনিস থেকেই। তো এখান থেকে প্রথমত দেখো আমরা সমষ্টির সূত্রটা তৈরি করব, তার আগে লক্ষ্য করো কয়টা পদ আছে সেটা আমাকে বার করে নিশ্চিত করতে হবে। 3, 5, 7, 9 এইভাবে কিন্তু মাঝে কিন্তু ফাঁকা 21 লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে মোট পদ আছে 10টা। তো ধরে রাখো, আমরা পরে এটা ইয়ে করি। আর পদ বার করার সূত্রটা আমরা দেখিয়েছি। এই ক্ষেত্রে আমরা পদ বার করতে হবে। আমরা প্রশ্নটা একটু ইয়ে করে রাখি যে ধরো এখন এটা আছে পদ সংখ্যা হচ্ছে, আমরা যেহেতু আগে বার করে ফেলছি তার জন্য এটা আমরা লিখলাম না, n = 10। লক্ষ্য করো এটার আগের পদটা কত। আশা করি তোমরা সবাই এটার উত্তর বলতে পারবে। তো চট করে নিজের মনে নিয়ে আসো। যেহেতু এখানে দেখছি এটার সাথে এটা 2 যোগ করলে পাচ্ছি, 5-এর সাথে 2 যোগ করলে 7 পাচ্ছি, 7-এর লগে 2 যোগ করলে 9 পাচ্ছি। সুতরাং এটার আগের পদটা কত কম? 2 কম। তাহলে আমরা লিখে ফেলি 21 থেকে যদি 2 বাদ দিই তাহলে হচ্ছে 19। এর আগের পদটা কত? 17। এইভাবে কিন্তু আমরা পাচ্ছি। আমি 3টেই লিখলাম, আরেকটা লিখতে পারো 17 থেকে 2 গেলে 15। বন্ধুরা, এটাকে আমি এই যেহেতু সমষ্টি নির্ণয় করতে হবে আমি এস ধরলাম, সামেশন অফ নাম্বার এস। এখন এস টোটাল সমষ্টিকে ধরলাম। এটাকে আমি কি করি? বিপরীত ক্রমে লিখি। বিপরীত ক্রমে লিখে, তো বিপরীত ক্রমে লিখলে কি হচ্ছে? এস = তাহলে 21 ফার্স্টে এসে যাবে, তারপরে 19 আসবে, তারপর 17 আসবে, তারপর 15 আসবে, তারপর কোনটা আসতেছে? আসবে কয়টা পদ? 1, 2, 3, 4। তাহলে এখানে 4 নাম্বার পদটা 9 আসবে, তারপর 7 আসবে, তারপর 5 আসবে, তারপর 3 আসবে। এবার লক্ষ্য করো বিপরীত ক্রমে লিখাতে এখানে যদি আমি সবগুলা পদের সোজাসুজি আমি যোগ করি তাহলে এখানে এস কয়টা? 2টা। 21 আর 3 21 আর 3 24। এখন দেখো এখানে 19 আর 5 অ্যাড 24, সব ক্ষেত্রে 24। যদি এইভাবে সব ক্ষেত্রে 24 আসে, লক্ষ্য করো বন্ধুরা, এখন পদের সংখ্যা কিন্তু আমরা আগেই বলছি 10টি। তাহলে কিন্তু তোমাকে যদি প্রশ্ন করি এখানে পদ কয়টা, তুমি বলবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। এটা কিন্তু না, এখানে কিন্তু ডট ডট রয়ে গেছে, এখানে পদ কিন্তু আরও রয়ে গেছে 10টা। তো এখানে লক্ষ্য করো আমরা যদি 5 যোগ 5 কি লিখি? 10। কিন্তু যদি এইভাবে লিখি 5 হচ্ছে 2টা, তাহলে 5 দুগুণে 10। 5 যোগ 5 যোগ 5 তাহলে হচ্ছে 15। কিন্তু আমরা যদি এটা সংক্ষিপ্ত রূপ লিখি 5 পূরণ 3 = 15। 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5 টোটাল কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। যোগ করলে হয় 30। কিন্তু এটাকে যদি লিখি কয়টা? 5, 6টা, 5, 6, 30। সুতরাং এখানে 24, 24, 24, 24 এইভাবে কয়টা? 10টা। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি বন্ধুরা? এটার মতো হলে তোমরা চট করে বলে ফেলো দেখি। তখন আমরা লিখব 24 কয়টা পদ? 10টি। তাহলে আমরা × 10 লিখব। এবার দেখো আমি কিন্তু সূত্র গঠন করব, তার জন্য তোমরা একটু মনোযোগ দাও। তাহলে s = কি লিখতে পারি? 24 × 10 × 2। তাহলে এখানে কিন্তু আমরা যদি অর্থাৎ গুণ যোগ বিয়োগ করি তাহলে আমরা কিন্তু মান পেয়ে যাব। কিন্তু আমি মানের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি সূত্র গঠনের দিকে। তাহলে এখানে 24, এখানে 10, 10 কিন্তু পদ সংখ্যা। 24টা কীভাবে পাইছি? প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে লক্ষ্য করো 3 + 21 আমি লিখলাম × 10/2। 3 হচ্ছে
আমরা প্রথম পদকে কি দ্বারা ধরি, প্রথম পদ এ, তো এর মান 3, তাহলে আমি বসিয়ে দিলাম যে 3 পরিবর্তে এ। শেষ পদকে আমরা ধরি পি ইজ ইকুয়াল টু 21। শেষ পদকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে লিখলাম পি 21 এর পরিবর্তে পি ইন্টু 10 পদ সংখ্যা n ইজ ইকুয়াল টু 10, তাহলে 10 এর পরিবর্তে n বাই 2, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, এটি হচ্ছে সমষ্টি। s ইজ ইকুয়াল টু, আমরা n সংখ্যক পদের যোগফল আছে, এটা n দেয়নি এখন। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমরা গঠন করে পেলাম, যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর, এখানে আমরা যদি a প্লাস পি প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2, এই হিসাবে কিন্তু আমরা এটা লিখে পেতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আরেকটু লেখা যায় n/2 ইন্টু a প্লাস পি। এটা কখন, যখন শেষ পদ দেওয়া থাকবে। এখন লক্ষ্য করো, কোনো সময় শেষ পদ দেওয়া থাকে না। আমরা সূত্রটা শিখলাম এটা, কিন্তু যদি শেষ পদ দেওয়া না থাকে, আমরা শেষ পদ দেওয়া থাকলে সূত্রটা গঠন করব এভাবে, কিন্তু কোনো সময় শেষ পদ দেওয়া থাকে না। তো এই ক্ষেত্রে আমরা জানি যে nতম পদ কথাটা আমরা ব্যবহার করি। কি ব্যবহার করি? যে nতম পদ, শেষ পদ, তাহলে শেষ পদ পি ইজ ইকুয়াল টু nতম পদ। তাহলে nতম পদের সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ক্ষেত্রে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরকে কাজে লাগাই। সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে গঠন করব দেখো তো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে বসাই দিতে পারি যে s ইজ ইকুয়াল টু n/2 a প্লাস পি। এই পি এর মানটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি পি এর মান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ক্ষেত্রে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অর্থাৎ এটা হচ্ছে শেষ পদ দেওয়া না থাকলে, শেষ পদ দেওয়া না থাকলে এই সূত্রটা ব্যবহার করি। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা a, n, p, s ইত্যাদি ব্যবহার করে সমষ্টি বের করছি। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে কোনো সমান্তর ধারার, প্রশ্নটা দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উত্তরটা কি বুঝেছে এতক্ষণ ধরে এটি বাইর হয়ে যাবে। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, শেষ পদ পি, পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি s হলে, সমষ্টির ধারাটি লেখো। সমষ্টির ধারাটি লেখো। আশা করি সবাই পারবে। চট করে তোমাদের খাতায় লিখে ফেলো, আমার সাথে মিলিয়ে নিবে। দেখো কিভাবে লিখবে। তাহলে আমরা এতক্ষণ দেখেছি, দেখো যে এরকম, যে ধরো 4 এর সাথে 2 যোগ করলে 6,
6 এর লগে 2 যোগ করলে 8, এইভাবে কিন্তু আমরা গঠন করছি। তাহলে এখানে সাধারণ অন্তর ছিল 2, অর্থাৎ 4 প্লাস 4 যোগ 2 প্লাস 4 যোগ 2 যোগ অর্থাৎ 2, এরপর এটা কত হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 4 যোগ 2 ইন্টু 3 অর্থাৎ 6 যদি আমরা বানাই, তাহলে এখানেও ঠিক এভাবে হবে, অর্থাৎ প্রথম পদ এ, এর সাথে অর্থাৎ 4 এর সাথে 2 যোগ করছি সাধারণ অন্তরটা, তাহলে এখানে সাধারণ অন্তরটা হচ্ছে ডি, তাহলে এ প্লাস ডি, এর সাথে আরেকটা ডি, দেখো 2 যোগ 2 অর্থাৎ আমরা এইভাবে লিখলেও পারি, তাহলে 4 যোগ 2 ইন্টু 2 অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখব এ প্লাস 2d। এরপরের পদটা কি হবে, এটার সাথে আরেকটা ডি আসবে, অর্থাৎ এ প্লাস 3d। অনুরূপভাবে লাস্টের পদটা কি আসবে, পি, অনুরূপভাবে লাস্টের পদটা পি, কিন্তু এর আগের পদটা কি আসবে, এ, এখানে দেখো এটা থেকে কি হবে, পি এর থেকে পি মাইনাস ডি, কেননা লাস্টের পদটা থেকে ডি কম হবে এর আগেরটা, এর আগেরটা কি হবে, এর আগেরটা হবে পি মাইনাস 2d। অনুরূপভাবে আমরা এটা লিখতে পারি। এবার এটাকে আমরা এস দিয়ে লিখতে পারি। এখন এটা দিয়ে আমাদের সূত্রটা গঠন করবে, এতক্ষণ যে সূত্রগুলো আমরা পেয়েছি, তাহলে অনুরূপভাবে বিপরীত ক্রমে লিখলে দেখো পি, এরপরে কি আসতেছে পি মাইনাস ডি, এরপর আসতেছে পি মাইনাস 2d, এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, এ প্লাস 2d, তারপর আসতেছে এ প্লাস ডি, তারপর আসতেছে এ। এখন যদি আমরা যোগ করি, বিপরীত ক্রমে লিখি, এখন আমরা 2s পাবো। দেখো এ ডি কাটা যাবে, 2d কাটা যাবে, এদিকে দিয়ে কাটা যাবে, এইভাবে আমরা কিন্তু যোগ করলে কাটা যেতেছে। যাওয়ার পরে দেখো কি পাচ্ছি, এ প্লাস পি, সবগুলা দেখো একরকম হয়ে গেছে, এ প্লাস পি, এ প্লাস পি, এখানেও এ প্লাস পি থাকবে, এখানেও এ প্লাস পি থাকবে, এখানেও এ প্লাস পি থাকবে। এখন কতটা পদ, n সংখ্যক, একটু আমরা বুঝেছিলাম যে যতটা সমান পদ তত দিয়ে গুণ, অর্থাৎ এই ক্ষেত্রে n দিয়ে গুণ, আর এখানে s এই 2 নিচে এসে যাবে। দেখো আমরা এই সূত্রটা কিন্তু এসে গেছে। এখন যদি শেষ পদ দেওয়া না থাকে, তাহলে আমাদের এইটা পেয়ে যাব, অর্থাৎ 2s প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই সমষ্টি পর্যন্ত আমরা থাকব। যা করিয়েছি ঠিক সেইগুলোই তোমরা নতুন নতুন পদ দিয়ে সমষ্টি সূত্রটি বার করার চেষ্টা করবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এ পর্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।